সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আশিক আলহী আপনাদের সঙ্গে আছি। আজকে কথা বলবো আমাদের দেশে চলমান ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে। এই ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে, আপনারা জানেন যে 20 জানুয়ারি 2025 সন থেকে শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল অর্থাৎ কর্মী দল, তারা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করবেন এবং সেটি দিয়ে পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড তৈরি করা হবে। এই অবস্থায় আমাদের যারা আমরা হতে যাচ্ছি বা হয়েছি, তাদের এই প্রস্তুতির বিষয়ে আজকে কথা বলবো। ভোটার হালনাগাদ যে ফর্মটি রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের, সেই ফর্মটি হচ্ছে যে নিবন্ধন ফর্ম 2। এই ফর্মটিতে একজন তালিকাভুক্ত হওয়ার আগ্রহী ব্যক্তির কি কি তথ্য দিতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এই তথ্যগুলো যদি আমরা আগে জানি এবং জানা থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবো এবং তথ্যগুলো যথাযথভাবে এই নিবন্ধন ফর্মে আমরা যুক্ত করতে পারবো। আর যথাযথভাবে যখন যুক্ত করতে পারবো, তখন আমাদের একটি নির্ভুল, একটি সঠিক নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র আমাদের হবে। কাজেই বিষয়টি সবার জন্য, যারা ভোটার হতে যাচ্ছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমি শুরু করতে চাচ্ছি যে এই তথ্য ফর্মে কি কি তথ্য আমাদের দিতে হবে। একটু যারা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি তাদের পরবর্তী সময়ে বিশেষভাবে কাজে লাগবে। আমাদের যে এই ভোটার নিবন্ধন ফর্মের সর্বপ্রথম যেটি রয়েছে 1 নম্বরে, সেটি হচ্ছে যে ভোটার এলাকার নাম। এই এলাকার নাম, এই বিষয়টি পূরণ করবেন তথ্য সংগ্রহকারী নিজেই। এবং এরপরে রয়েছে ভোটার এলাকার নম্বর, একটি নম্বর থাকবে, ফর্মের নম্বর থাকবে, সেটাও তথ্য সংগ্রহকারী পূরণ করবেন। যারা এই আবেদনকারী, তাদের এখান থেকে শুরু, সেটা হচ্ছে যে নাম। প্রথমে আবেদনকারীর পূর্ণ নাম পরিষ্কারভাবে বাংলায় লিখতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের এই নিবন্ধনের সর্বপ্রথম কাজ। এরপরে রয়েছে নিজের নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ ব্লক লেটারে বা বড় অক্ষরে লিখতে হবে। পূর্ণ নামটি সঠিকভাবে লিখতে হবে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আবেদনকারীর পিতার নাম সঠিকভাবে পূর্ণ নাম লিখতে হবে। তারপরে পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, যেটি এখানে একটি ঘর রয়েছে, সেই ঘরে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি সন্নিবেশন করতে হবে। এরপরে রয়েছে আবেদনকারীর মাতার নাম, পরিষ্কারভাবে পূর্ণভাবে সঠিকভাবে মাতার নাম লিখতে হবে। এবং একই সঙ্গে আরো একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যদি কারো পিতা ইতিমধ্যে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে সে পিতার মৃত্যুবরণের যে সনটি রয়েছে, 4 সংখ্যার একটি ঘর রয়েছে, সেই ঘরে মৃত্যু সনটি লিখতে হবে। যেমন কারো পিতা 2010 সনে মারা গেলেন, সেখানে 4টি সংখ্যা 2010 লিখতে হবে। এরপরে রয়েছে মাতার নাম পরিষ্কারভাবে সুন্দরভাবে বাংলায় লিখতে হবে এবং মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার বা এনআইডি নাম্বার সেটি উল্লেখ করতে হবে। একইভাবে মাতা যদি কারো ইতিমধ্যে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তিনি কত সালে মারা গেলেন সেই বিষয়টি সেখানে, সেই সংখ্যাটি লিখতে হবে। এখানে একটি ঘর থাকবে। তারপরে রয়েছে যে আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন এবং তিনি যদি স্বামী বা পুরুষ হয়ে থাকেন, তাহলে তার স্ত্রীর নাম লিখতে হবে এবং স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখতে হবে। একই সঙ্গে আবেদনকারী যদি মহিলা হয়ে থাকেন, তাহলে তিনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে তার স্বামীর নাম লিখতে হবে এবং পরবর্তী সময়ে স্বামীর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে এই নিবন্ধনের কার্যক্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আবেদনকারীর জন্ম নিবন্ধন নাম্বার, সেটি এই আবেদনপত্রে বসাইতে হবে। একই সাথে আরেকটি জিনিস মাঝখানে একটু গ্যাপ পড়েছে, সেটা হচ্ছে যে আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন এবং তার স্বামী বা স্ত্রী যদি মৃত হয়ে থাকেন, তাহলে একইভাবে মা বাবার মতোই তার মৃত্যুর সনটি সেখানে লিখতে হবে। এরপরে যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। সেটি হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন, অর্থাৎ লেটেস্ট, সর্বশেষ যে জন্ম নিবন্ধনটি আমাদের দেশে প্রচলিত আছে বা নাগরিকদের জন্য দেওয়া হয়েছে, আমরা সংগ্রহ করেছি, সেটি সেখানে বাংলায় এবং ইংলিশে তাদের নাম সন্নিবেশন আছে এবং সেই জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই 17 ডিজিটের।
আপনারা জানেন যারা ইতিমধ্যে জন্ম নিবন্ধন সংগ্রহ করেছেন যে এই জন্ম নিবন্ধনটি 17 ডিজিটের, সেই ক্ষেত্রে প্রথম 4 ডিজিট হচ্ছে যে সেই আবেদনকারীর বা জন্ম নিবন্ধন সনদ গ্রহণকারীর তার জন্ম সন। যেমন কোনো ব্যক্তির যদি 1975 সালে তার জন্ম হয়ে থাকে তাহলে এই জন্ম নিবন্ধনের শুরুতেই থাকবে 1975 এবং তারপরে 13টি ডিজিট থাকবে, সেটি হচ্ছে জন্ম নিবন্ধনের ইউনিক যে ডিজিট। সেই জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেটটি এটি এবারের হালনাগাদের কার্যক্রমের ক্ষেত্রে এবং একজন ভোটার হওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। অন্যান্যগুলো তো অবশ্যই আছে, এটি বিশেষভাবে জরুরি। এরপরে রয়েছে আবেদনকারীর জন্ম তারিখ, সঠিকভাবে তার জন্ম তারিখ লিখতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক আবেদনকারী, অনেক ভোটার আইডি কার্ড ধারী অর্থাৎ জাতীয় পরিচয়পত্রধারী, তাদের বিভিন্ন সময় দেখা গেছে যে জন্ম নিবন্ধন জন্ম তারিখ ভুল হয়েছে এবং এই ভুলের জন্য তাদেরকে পরবর্তী সময় সংশোধনের ক্ষেত্রে অনেক বিভিন্ন সময় ব্যয় করতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে। সুতরাং এই জন্ম তারিখটি যার যার জন্ম তারিখ তার সার্টিফিকেট অনুযায়ী অথবা সঠিক যে জন্ম তারিখটি আছে সেটি সঠিকভাবে লিখতে হবে এবং এর প্রস্তুতি রাখতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জন্মস্থান। জন্মস্থান মূলত জেলার নাম, যেখানে যে যে জেলায় আছেন তিনি সেই জেলার নাম লিখবেন, যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেটি লিখতে হবে। তারপরে রয়েছে লিঙ্গ, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ লিখবেন, সেই ঘরে টিকমার্ক দিবেন, আর তিনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলার ঘরে টিকমার্ক দিতে হবে। এরপরে রয়েছে আবেদনকারীর বৈবাহিক অবস্থা, অর্থাৎ আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত লিখবেন, আর যদি তিনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে তিনি অবিবাহিত লিখবেন। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটি ছক তালিকা রয়েছে, সেই তালিকা অনুযায়ী যিনি যতটুকু শিক্ষা অর্জন করেছেন, সনদ অর্জন করেছেন, সেখানে সেই বিষয়টি সঠিকভাবে উল্লেখ করবেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আবেদনকারীর পেশা, তিনি যেই পেশায় বর্তমানে যুক্ত আছেন সেই পেশাটি তিনি সেখানে উল্লেখ করবেন। এরপরে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে অসামর্থ্যতা বা প্রতিবন্ধিতা, অর্থাৎ কোনো আবেদনকারী যদি কোনো কারণে বা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে তিনি সেই জায়গাটাই সঠিকভাবে লিখবেন। এখানে প্রতিবন্ধের ক্ষেত্রে কয়েক ধরনের প্রতিবন্ধের কথা বলা হয়েছে: শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। এর কথা উল্লেখ করা হয়েছে যে যদি আবেদনকারী এর কোনো একটির মধ্যে পড়ে থাকেন, সেই কোটার বা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি সেটি উল্লেখ করবেন। তার অসামর্থ্যতা বা প্রতিবন্ধিতার যে ঘরটি রয়েছে সেখানে তিনি সঠিকভাবে উল্লেখ করে দিবেন তিনি শারীরিক প্রতিবন্ধী কিনা, তিনি দৃষ্টি প্রতিবন্ধী কিনা, শ্রবণ প্রতিবন্ধী কিনা বা বাক প্রতিবন্ধী কিনা, এই হচ্ছে বিষয়। তারপরে রয়েছে শনাক্তকরণ চিহ্ন, অর্থাৎ দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন। কোনো ব্যক্তির তার শরীরের কোথাও যদি কোনো চিহ্ন থেকে থাকে, যে চিহ্ন দিয়ে তাকে অন্য ব্যক্তির চেয়ে আলাদা করে শনাক্ত করা যায়, যেমন কারো যদি কোনো হাতে দাগ থাকে, মুখের মধ্যে যদি কোনো দাগ থাকে, অথবা তার শরীরে যে কোনো ধরনের এমন একটি চিহ্ন আছে যেটি দিয়ে তাকে অন্য যে কোনো ব্যক্তির চেয়ে আলাদা করা যায়, সেই চিহ্নটি যদি থাকে কারো, তাহলে তিনি সেটি উল্লেখ করতে পারেন। সেখানে এই জন্ম তার ভোটার হালনাগাদে উল্লেখ করবেন, এটি পরবর্তী সময়ে তাকে শনাক্ত করতে সহযোগিতা করবে। এরপরে রয়েছে রক্তের গ্রুপ। এই রক্তের গ্রুপ যাদের জানা নাই, যাদের কাছে এখনো ভোটার নির্বাচন কমিশনের দল, তথ্য সংগ্রহকারী দল পৌঁছেন নাই, তারা ইতিমধ্যে তাদের রক্তের গ্রুপ জেনে নিতে পারেন, পরীক্ষা করে জেনে নিতে পারেন, তাহলে সেখানে সেটি সন্নিবেশন করতে পারবেন, ভবিষ্যতের জন্য সেটি ভালো হবে, সেটি রাখতে হবে। এরপরে রয়েছে বর্তমান ঠিকানা। সেই আবেদনকারী যেখানে রয়েছেন, যেই জায়গায় বর্তমানে বসবাস করছেন, তিনি তার পূর্ণ ঠিকানা এই ছক অনুযায়ী পূরণ করবেন। এরপর রয়েছে তার স্থায়ী ঠিকানা। সেই স্থায়ী ঠিকানা তার যেখানে বর্তমানে যেখানে বসবাস করছেন, তিনি যদি তার স্থায়ী ঠিকানা থেকে থাকে সেই ক্ষেত্রে তিনি তার স্থায়ী ঠিকানা সেখানে সন্নিবেশন করবেন। এরপর রয়েছে যে আবেদনকারীর যদি টিন থাকে, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে, তিনি সেটি সেখানে উল্লেখ করতে পারেন। যদি কোনো কারণে না থাকে তাহলে সেটি প্রযোজ্য ক্ষেত্রে নাও হতে পারে, যদি থাকে তাহলে সেটি উল্লেখ করবেন। আবেদনকারীর যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটির বিবরণ বা লাইসেন্স নাম্বার সেখানে তিনি উল্লেখ করতে পারেন। তারপরে যে সকল আবেদনকারীর ইতিমধ্যে পাসপোর্ট গ্রহণ করেছেন, তিনি তার পাসপোর্টের নাম্বার, পাসপোর্টের সংশ্লিষ্ট তথ্য এই নিবন্ধন ফর্মে সন্নিবেশন করতে পারেন। এরপর রয়েছে যে আবেদনকারীর টেলিফোন নাম্বার, তার সাথে যোগাযোগের ক্ষেত্রে তার যদি টেলিফোন নাম্বার তিনি ব্যবহার করেন, তার যদি টেলিফোন নাম্বার থাকে নিজের অথবা তার পরিবারের, তাহলে তিনি সেটা সেখানে যুক্ত করতে পারেন। তারপরে রয়েছে
মোবাইল নাম্বার যেটি বর্তমানে সংযুক্ত হয়েছে। এই মোবাইল নাম্বারটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নিবন্ধনের ক্ষেত্রে আবেদনকারীকে পরবর্তী সময়ে তার এই জন্ম ভোটার কার্ডের বিষয়ে SMS এর মাধ্যমে অর্থাৎ খুদে বার্তার মাধ্যমে তার এই মোবাইল নাম্বারে তাকে এটি জানানো হবে। কাজেই একটি সচল মোবাইল নাম্বার আবেদনকারী নিজের নামে হলে ভালো। অবশ্যই কোনো কারণে যদি তার নিজের নামে না হয়ে থাকে তাহলে তার পরিবারের কারো ঘনিষ্ঠ অর্থাৎ মা বাবা ভাই বোন যার মোবাইলটা তিনি ব্যবহার করতে পারেন সেটাও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ভালো হয় এবং বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে নিজের নামে নিবন্ধনকৃত কোনো সচল মোবাইল নাম্বার দেওয়াই ভালো, সেখানে উল্লেখ করবেন পরিষ্কারভাবে। এরপর রয়েছে আবেদনকারীর ধর্ম। সেখানে আবেদনকারী যদি মুসলিম, হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ অন্য যে কোনো ধর্মের হয়ে থাকেন তিনি সেই ধর্মের কথা উল্লেখ করবেন, তার ধর্মটি সঠিকভাবে সেখানে লিখবেন। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে বাদ পড়া যারা ইতিমধ্যে নিবন্ধন মানে ভোটার আইডি কার্ডের ভোটার হওয়ার উপযুক্ত হয়েছেন বা বয়স হয়েছে কিন্তু কোনো কারণে তিনি বাদ পড়েছেন, এই ক্ষেত্রে তিনি বাদ পড়ার উপযুক্ত কারণ উল্লেখ করবেন এবং সেখানে একটি আলাদা করে লিখে দিবেন যে তিনি ইতিমধ্যে ভোটার হতে পারেন নাই। এটার একটা যৌক্তিক কারণ, উপযুক্ত কারণ এবং সেই সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট তিনি উপস্থাপন করবেন তথ্য সংগ্রহকারী দলের কাছে। তারপর রয়েছে প্রত্যয়নপত্র, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি তার প্রত্যয়ন দিবেন, একটি শপথ দিবেন যে এই তথ্যগুলো উনি সঠিকভাবে দিয়েছেন, এই তথ্যের মধ্যে কোনো ভুল নাই। যদি কোনো ভুল পড়ে বা ভুল দেয় বা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে থাকে, ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে তিনি এটার জন্য পরবর্তী সময়ে দায়ী থাকবেন। এই বিষয়টি নিয়ে একটি প্রত্যয়নের কথা বলা আছে, সেখানে তিনি দিবেন। এবং সবশেষে আরো অনেকগুলো বিষয় আছে, কিন্তু আবেদনকারীর ক্ষেত্রে যে এখানে শেষ হয়ে যায় সেটা হচ্ছে যে আবেদনকারীর স্বাক্ষর। তিনি স্বাক্ষর দিবেন এবং স্বাক্ষর দেওয়ার মধ্য দিয়ে তার এই নিবন্ধন ভোটার আইডি কার্ড নিবন্ধনের যে হালনাগাদ করার যে বা নতুন হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি শেষ হবে। এরপরে তিনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে যে সমস্ত ফর্মগুলো সমস্ত তথ্যটি আবার তিনি ভালো করে দেখতে পারেন, উনি মনোযোগ দিয়ে পড়বেন, পরে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তিনি সেটি নির্বাচন কমিশনের যে কর্মী দল রয়েছে, তথ্য সংগ্রহকারী দল রয়েছেন, তাদের কাছে তিনি সেটি হস্তান্তর করবেন বা দিবেন। এবং এরপরে তার কাজ থাকবে, তার জন্য একটা পরবর্তী একটি স্লিপ দেওয়া হবে, যে স্লিপটিতে তার লেখা থাকবে যিনি পরবর্তী সময়ে কখন কোথায় তার এই ছবি উঠানো, আইরিশ আঙ্গুলের ছাপ এগুলো নেওয়ার জন্য কোন কেন্দ্রে কখন যাবেন সেই বিষয়টি সেখানে উল্লেখ করা থাকবে। সেই তথ্য স্লিপটি তিনি সংগ্রহ করবেন এবং যথাসময়ে সময় অনুযায়ী তিনি সেখানে যে উপস্থিত হবেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। এবং যে সকল তথ্য দেওয়া হবে বা দেওয়ার প্রয়োজন, যেটি আমি ইতিমধ্যে বললাম আপনাকে, প্রায় 34টি তথ্যের কথা বললাম, যেই তথ্যগুলি একজন জাতীয় পরিচয়পত্র এর আবেদনকারী যিনি নিজের জন্য হবেন বা ভোটার আইডি কার্ডের জন্য যিনি আবেদন করবেন তার এই তথ্যগুলো দিতে হবে। কাজেই আপনারা যদি আগেই এই তথ্যের যে সংশ্লিষ্ট কাগজপত্র আছে সেগুলো তথ্য সংগ্রহকারী দলকে দেখাতে হবে বা দিতে হবে, সেক্ষেত্রে সেগুলো যদি সংগ্রহ করে রাখেন তাহলে আপনাদের কাজটা সহজ হবে, দ্রুততর হবে।